আগ্রা ভ্রমণের প্রথম পর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম আগ্রা ফোর্ট। তো দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা দেখব ফতেপুর, সিকান্দ্রা, সিকরি। চলুন যাই। আমরা কিন্তু এই মুহূর্তে আগ্রা থেকে বাসে করে এসে পৌঁছালাম আপনার ফতেপুর সিকরি মোড় বাইপাস বাস স্ট্যান্ডের কাছে আর কি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাস স্ট্যান্ড চত্বর। তো এখানে অনেক ছোট বড় আপনার টোটো আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা মোড়। আচ্ছা, এইখান থেকে টোটো করে আপনাদের মোটামুটি 10 টাকা নেবে, ওর বেশি কিন্তু আপনারা দেবেন না। 10 টাকা করে ফতেপুর সিকরি যাবে। আর এইখান থেকে আপনারা যখন রিটার্ন যাবেন তো সেম জিনিস, মানে জয়পুর থেকে যে বাসগুলো আসছে আর কি, ওই সেম আপনার 59 টাকা ভাড়া নেবে। তো আপনারা সেই বাসে করে কিন্তু আপনারা আবার পুনরায় আপনারা আগ্রা কিন্তু ফিরে যেতে পারবেন। চলুন আমরা এবার আপনাদের টোটোতে বসে আমরা কিন্তু এবার ফতেপুর সিকরির দিকে এগিয়ে যাই। আপনাদের বলি আপনারা এখানে আসবেন কিভাবে। আপনারা যদি আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি কোনো জায়গায় হোটেল বুক করেন, তো ওই হোটেল থেকে কিন্তু ইগধা বাস স্ট্যান্ড হেঁটে 10 মিনিট, টোটোতে 2-3 মিনিট, 10 টাকা ভাড়া মাত্র। তো আপনারা হোটেল থেকে হেঁটে অথবা টোটো করে ইগধা বাস স্ট্যান্ডে আসবেন এবং ইগধা বাস স্ট্যান্ড থেকে কিন্তু 60 টাকার বিনিময়ে কিন্তু এই জায়গায় চলে আসবেন। আর আমরা যেহেতু গেছিলাম যে সেই সময় কিন্তু ডাইরেক্ট অত সকালে বাস ছিল না, তো আমরা জয়পুর যাওয়ার বাসগুলো কিন্তু চেপে কিন্তু এই বাইপাসে কিন্তু কাছে নেমেছিলাম। আর আপনারা যদি শুধুমাত্র ফতেপুর সিকরি ডাইরেক্ট বাস ধরেন তাহলে কিন্তু আপনাদের এখানে টোটো চাপার কোনো দরকার নেই। ডাইরেক্ট কিন্তু আপনাদের ফতেপুর সিকরি যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে কিন্তু আপনাদের পৌঁছে দেবেন। আর সেই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু আপনাদের ফতেপুর সিকরি আপনারা দেখতে পাবেন, যেটা আপনারা পায়ে হেঁটে কিন্তু উপরে পৌঁছে যেতে পারেন। চলুন আমরা যাই ফতেপুর সিকরি। সেখানে গিয়ে কিন্তু আমরা ফতেপুর সিকরির যাবতীয় জিনিস কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সিকরি এসে পৌঁছে গেছি। তো ওয়েদার কন্ডিশন খুব বাজে, মানে খুবই বাজে, মানে ভিজিবিলিটি একদম কম, দৃশ্যমানতা একদম কম। তো এখন আপনার ঘড়ির কাঁটা প্রায় 10:30 মতো বাজে। তো আমরা এখন টোটাল আপনাদের সিকরিটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন সিকরির মানে কি কি জিনিস আছে আর কি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজা বীরবলের বাড়ি। এই প্রাসাদ ভবনটি যোধাবাই প্রাসাদের উত্তর পশ্চিম কোণে অবস্থিত। কথিত আছে যে এটি বীরবল তার প্রিয় কন্যার জন্য নির্মাণ করেছিলেন। মহেশ দাস ওরফে বীরবল একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন, তাই তিনি আকবরের যে 9টি রত্ন মধ্যে তিনি একজন অন্যতম ছিলেন। এই বিল্ডিংটি একটি বিশাল কংক্রিট প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে, যেখান থেকে হিরণ মিনার, হাতিপোল গেট, ক্যারাভান সরাই লেক এবং পুরো দৃশ্যটি দেখা যায়। এটি একটি দ্বিতল বিল্ডিং যার সমতল সরু ছাদ এবং সিঁড়ি আছে। ভবনের 4টি বর্গাকার কক্ষ রয়েছে এবং এর দেয়ালের ভেতরে এবং বাইরে সুন্দর খোদাই করা রয়েছে। এটি হিন্দু এবং মুসলিম স্থাপত্যের একটি সুন্দর মিশ্রণ। এই দুটি অ্যাপার্টমেন্টের ছাদের ওপরে কিন্তু দুটো গম্বুজ রয়েছে, যা কিন্তু এই বিল্ডিংটির সৌন্দর্য বৃদ্ধি করে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের উল্টো দিকে কিন্তু কতগুলো ছোট ছোট ঘর আছে। এই ঘরে কিন্তু প্রধানত যে সৈন্যবাহিনীরা তারা কিন্তু থাকতেন। আকবরের যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলো কিন্তু এই যে ঘরগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এগুলো থাকতো আর কি। এখানে ঘোড়াগুলো এখানে রাখা হতো আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বিশাল জায়গা আর কি। আমরা যে বিল্ডিংটি দেখছি এটি হচ্ছে পঞ্চমহল, যা খাসমহলের পশ্চিম দিকে অবস্থিত। আর এইটি দেখতে অনেকটা বৌদ্ধ বিহারের মতো বলে মনে হয়। আর এই বিল্ডিংটির দেয়ালে এমন কিছু খোদাই করা হয়েছে যাতে দেখানো হয়েছে পুরুষেরা ফুল এবং ফল ছিনিয়ে নিচ্ছে এবং হাতি একে অপরের মুখোমুখি হয়েছে, যা স্পষ্টত হিন্দু শৈলী মনে হয়। এবং পুরনো ভবনটিকে আকবর তার স্ত্রীদের সাথে বিনোদনের জায়গা হিসাবে বেছে নিতেন।
আপনারা যে এবার বর্তমানে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবরের সময় দাতব্য চিকিৎসালয়, মানে এখানে চিকিৎসা করা হতো কারো শরীর টরীর খারাপ হলে আর কি। তো দেখুন সেটি ভগ্নপ্রায়, যতটুকু পেরেছে আর্কিওলজি অফ সার্ভে অফ ইন্ডিয়া তার সংরক্ষণ করার চেষ্টা করেছে। এটি কিন্তু আপনার 5 মহলের উল্টো দিকে। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দিওয়ানে খাস বা ইবাদত খান। দিওয়ানি আমের কাছেই একটি লাল বালি পাথরের দালান রয়েছে যা দিওয়ানি খাস বা ইবাদত খানা নামে পরিচিত ছিল। এটি একটি একতলা ভবন যার কেন্দ্রে রয়েছে একটি উঁচু প্রকোষ্ঠ, যার মধ্যে একটি উঁচু অষ্টভুজাকার সুন্দর খোদাই করা কলম আছে। স্তম্ভের শীর্ষে একটি প্ল্যাটফর্ম যা ছিদ্রযুক্ত পর্দা দ্বারা খোদাই করা। প্ল্যাটফর্মের সমস্ত কোণে রয়েছে কিছু ছোট ছোট কিয়স্ক রয়েছে। 2টি সিঁড়ি দিয়ে পৌঁছানো যায়। সম্রাট কিছু মার্বেল ধাপে ধাপে তার আসনে পৌঁছতেন যা প্ল্যাটফর্মের নিচে স্লাইড করা যেতে পারে। সম্রাট কি করতেন, নিজের পদমর্যাদা অনুযায়ী এখানে অভিজাতদের সাথে সারিবদ্ধভাবে বসতেন। আর এই স্থান থেকে শুধুমাত্র আকবর প্রতিদিন সকালে তার প্রজাদের জারখা দর্শন দিতেন। আমরা যে এবার বিল্ডিংটি দেখছি এটাই হচ্ছে দিওয়ানে আম। আকবর দ্য গ্রেট 1570 থেকে 1580 খ্রিস্টাব্দের মধ্যে এই দিওয়ানি আম কিন্তু নির্মাণ করেন। আর এইটি হচ্ছে একটি উঁচু জায়গা যেখানে সম্রাট নিজে বসতেন এবং তার স্ত্রীকেও পাশে নিয়ে বসতেন, এবং এর 3 দিক ছিল খোলা, যেখানে যারা মামলাকারী বা যারা কোনো বিচার পায়নি তারা কিন্তু এসে তার কাছ থেকে একটু বিচার চাইতেন এবং তিনি কিন্তু তার বিচার করে দিতেন এই জায়গা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এটি রোকেয়ার শীষমহল। চলুন আমরা শীষমহলের ভিতরে যাই এবং আমার যে গাইডের মুখে শীষমহলের বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিই। ये है अकबर की पहली बेगम रुकैया का महल, मुस्लिम बेगम रुकैया। ये मुस्लिम बेगम टर्की के रहने वाली, रुकैया बेगम नाम था। एक कमरा ये था, 2 कमरे बाजू में थे टूट के भांगे हुए। डाइनिंग हॉल बेडरूम टूट चुका है। ये देखिए मैडम, पत्थर का डिजाइन देखिए, सामने देखिए पत्थर का अंगूर है, ये अनार का डिजाइन है, इसको शीश महल कहते हैं। ये देखिए अंदर में ये होल लगाए गए ना अंदर में, ये देखिए डायमंड लगता था, डायमंड गोल्डन प्लेट शीश महल। आगे आगे देखिए डिजाइन इसका, ये लाल पाथर का डिजाइन देखिए, सीलिंग का वर्क पूरा पत्थर में नक्काशी दिया, बेहतरीन कारीगर। इसका छवि तुल लो, चारों साइड का छवि ले लो, रुकैया के महल का सबसे महंगा रुकैया। আপনারা যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যোধাবাইয়ের প্রাসাদ। এই প্রাসাদটি মারিয়াম প্রাসাদের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আর এই প্রাসাদটি কিন্তু আকবর তার স্ত্রী যোধাবাইয়ের জন্য কিন্তু তৈরি করেছিলেন, যিনি সবথেকে বেশি ভালোবাসতেন যোধাবাইকে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আকবরের আরও 2টো স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন মুসলিম, ওনার নাম ছিল রোকেয়া। ওনার যে বাড়িটি তৈরি করেছেন শীষমহল, আর তার পাশেই ছিল আপনার মারিয়ামের প্রাসাদ। ঠিক মারিয়ামের প্রাসাদের পরেই কিন্তু এটি হচ্ছে যোধাবাইয়ের প্রাসাদ। এটি একটি দোতলা বিশিষ্ট প্রাসাদ। এটি কিন্তু দক্ষিণ দিক দিয়ে কিন্তু এটিকে প্রবেশ করতে হয়। আর এই বিল্ডিংটিতে স্থাপত্যের পাশাপাশি পাথরের ওপর কিন্তু ঘণ্টা এবং শেকলের ছবি বা খোদাই করা আছে, যার মাধ্যমে কিন্তু বিশুদ্ধ হিন্দু ধর্মের কিন্তু প্রভাব রয়েছে। আমরা এবার দেখব যোধাবাই কিচেন। আকবর যেহেতু যোধাবাইকে সবথেকে বেশি ভালোবাসতেন, তো ওনার জন্য কিন্তু আলাদা একটা কিচেন তৈরি করে দিয়েছিলেন, যেখানে কিন্তু যোধাবাইয়ের জন্য কিন্তু রান্না বান্না করা হতো। তো এই রান্নাঘরের বাইরে কিন্তু অসম্ভব স্থাপত্যের নিদর্শন আছে, যা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা যে এই মহলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকবরের মহল, যেখানে তিনি থাকতেন।
এবং এর যে সামনে জলাশয়টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনুপ তালাব। তো এর সম্পর্কে বিস্তারিত আমরা গাইডের কাছ থেকে জেনে নিই। नाम था अनूप तालाब, अनूप टैंक कहते हैं। बट लोग संगीतकार थे, तानसेन बेजी बाबरा बीच में बैठते थे। जब वो दीपक राग गाते थे, आग लगती थी, मेघला बारिश होता था। यहीं पर एक फिल्म का शूटिंग का परदेश, शाहरुख खान का परदेश का हुआ है। परदेश से पहले पाँचपुर, मुगले आजम, गरम हवा, काफ़ी फिल्मों का शूटिंग हुआ है। और ये बादशाह का बेडरूम, पलंग, आराम करने का बेड होता था, ख्वाब का यहाँ पर रहते थे। আপনারা দেখতে পাচ্ছেন তুলাদান। এখানে আকবর কিন্তু গরিব দুঃখীদের কিন্তু সোনা রূপো মুক্ত মানিক্য কিন্তু দান করতেন। তো এটাই ছিল আমাদের সিকিম ভ্রমণ। তো এরপরে আমরা যাব ফতেপুর। চলুন যাই ফতেপুরের উদ্দেশ্যে, যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন বুলন্দ দরওয়াজা, যেটি লাল পাথর দিয়ে তৈরি এবং এটি এশিয়ার সর্ববৃহৎ দরজা। তো আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা কিন্তু অবশ্যই একবার এসে কিন্তু বুলন্দ দরওয়াজা ঘুরে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন শাহী দরওয়াজা, যেটি ঠিক বুলন্দ দরওয়াজার পেছনে অবস্থিত। আর এই শাহী দরওয়াজা দিয়ে কিন্তু আকবর কিন্তু প্রত্যেক দিন কিন্তু নামাজ পড়তে যেতেন। চলুন আমরা যাই শাহী দরজার দিকে এবং দেখি শাহী দরজার মধ্যে কি কি করা আছে। তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাহী দরজার মধ্যে তৎকালীন দিনে অসম্ভব কিন্তু কারুকার্য করা আছে। চলুন আমরা কিন্তু এবার ভেতরে প্রবেশ করি। আমরা ঠিক দাঁড়িয়ে আছি বুলন্দ দরওয়াজার ঠিক পেছনে। আর এই যে বাদিকে দরজাটি দেখতে পাচ্ছেন শাহী দরজা, যেখান দিয়ে কিন্তু আকবর প্রবেশ করতেন, আর আমরাও যেটা দিয়ে প্রবেশ করেছি। আর এই যে সাদা রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবা দরগা সেলিম চিশতির। এটি আকবর তৈরি করেছিলেন লাল পাথর দিয়ে। পরবর্তীকালে তার ছেলে জাহাঙ্গীর কিন্তু এটিকে মার্বেল দিয়ে তৈরি করেন, মানে সাদা পাথর দিয়ে। আর এই যে লাল রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেলিম চিশতির ছেলের কবর। আর তার পাশে দেখবেন অনেক কবর সাহিত্য করা আছে। সামনেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের কবর, আর তার ঠিক পেছনে কিন্তু মেয়েদের কবর। তো চলুন এরপরে আমরা যাই বাবা দরগা সেলিম চিশতির। আপনারা ফতেপুর ভ্রমণ করার পরে সোজা কিন্তু চলে আসবেন এই ফতেপুর সিকরি বাস স্ট্যান্ডে, যেখান থেকে আপনারা ঈদগাহ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হতে পারেন। তো আপনারা এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুলন্দ দরওয়াজার মেন গেট। ওখান দিয়ে সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা এই বাস স্ট্যান্ডে এসে বাসে করে 60 টাকার বিনিময়ে আপনারা কিন্তু ঈদগাহ বাস স্ট্যান্ডে ফিরে যেতে পারেন। তো আজকে আমাদের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি। তো আমাদের তৃতীয় পর্বের জন্য থাকবে ইদমিতুদ্দৌলা, সিকান্দ্রা এবং আপনার আগ্রা তাজমহল। তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।